তো বলতে গেলে ওই দালালি আমাদের বিক্রি করে দিচ্ছে। এমন বড় ফাইভ ছিল, এই ফাইভটা মনে করেন মারা শুরু করছে। আর আমাদেরকে মারার সময় মনে করেন আপনার একটা বক্স লাগাইতো, যেন মনে করেন মায়ের যে শব্দটা যে এটা বাইরে না যায়। বাইরে যাতে না যায়। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম কমল। প্রতিবারের মতো আজকে আপনাদের সামনে একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি। আর আজকে আপনাদের সামনে গেস্ট হিসেবে নিয়ে আসছি রাব্বি ভাইকে। তো আপনারা রাব্বি ভাইয়ের মুখ থেকে শুনবেন ওনার লিবিয়া হয়ে ইতালি আসার গল্প। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের যে অডিয়েন্স আছে, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়টা প্রথমে দিন। জি, আমার নাম হচ্ছে ফজলে রাব্বি। আমার দেশের বাড়ি হচ্ছে নরসিংদী জেলা, রায়পুরা থানা। আমি প্রথমে আপনাকে একটু অপ্রাসঙ্গিক কথা বলে নেই। বিষয়টা হচ্ছে যে আমরা যারা বা আমাদের যারা অডিয়েন্স আছে যারা লিবিয়া থেকে ইতালিতে আসে, তারা অনেকটা স্ট্রাগল করে। স্ট্রাগলটা হচ্ছে এরকম, অনেকে মনে করেন এগ্রিকালচারে জমা দেয়, স্পন্সরে জমা দেয়। তারপর দেখা গেছে তাদের যে নুরস্তাটা আছে ওইটা অনেক সময় ফেক হয়, মিথ্যা হয়, বানোয়াট হয়। ওই ক্ষেত্রে তারা ৩-৪টা বছর নষ্ট করে দালালের পিছনে ঘুরে, বা যে আত্মীয় আছে তার পিছনে ঘুরে। অনেক সময় এমনও দেখা গেছে যে এম্বাসিতে জমা দেয় পাসপোর্ট বা নুরস্তা, পরে ভিসা হয় না। কারণ যে এই নুরস্তাটা হয় এটা জাল হয়। তো পরক্ষণেই এই সুযোগটা কাজে লাগে হচ্ছে দালালরা। দালালরা বলে যে আপনাকে ৫ দিনের ভিতরে গেম দিয়ে দিব, ৬ দিনের ভিতরে গেম দিয়ে দিব, আপনাকে জাহাজ দিয়ে পাঠাবো, ট্রলার দিয়ে পাঠাবো। তো আপনার যে দালাল আছে, ওই দালালটা আপনাকে কি বলছে, মানে কি বলে লিবিয়া নিয়ে আসছে? জি, আমার দালাল, আমি প্রথম হচ্ছে আপনার লিবিয়াতে মূলত কাজের উদ্দেশ্যে আসছিলাম। আমার দালাল আমাকে কাজের কথা বলে লিবিয়া পাঠাইছিল, এবং উনি আমাকে পরপর বইলা আপনার 3 মাসের কথা বইলা নিছিল, আপনার 9 মাস ঘুরাইয়া তখন আপনার লিবিয়া পাঠাইছিল। এবং লিবিয়া বলছিল হচ্ছে আপনার হোটেলের কাজ দিবে এবং $400 বেতন হবে। কিন্তু পরবর্তীতে আমি ওইখানে যাওয়ার পরে এগুলা কিছুই পাই নাই ওইখানে। ভাই, আপনাকে যে নিয়ে আসছে এটা কত সালে নিয়ে আসছে, জি, মনে আছে আপনার? জি আমার মনে আছে, আমি হচ্ছে আপনার অক্টোবর মাসের 7 তারিখ 2024 সালে আমার ফ্লাইট হয়েছিল, রাত সন্ধ্যা 7টায়। আপনাকে কি ডিরেক্ট লিবিয়াতে নিয়ে আসছে নাকি যাত্রাপথে কোথাও জি, ট্রানজিট বা যাত্রা আমাকে বিরতি দিছে? যাত্রাপথে আপনার প্রথমে বাংলাদেশ থেকে বাহরাইন, তারপরে আপনার বাহরাইন থেকে ইস্তাম্বুল ট্রানজিট দিছিল। তো আপনাকে কি ওইসব দেশে থাকতে হয়েছে? না, এরকম করে থাকতে হয় না, আপনার 2-3 ঘন্টার মতো করে ট্রানজিট ছিল, তারপরে আপনার যাত্রা বিরতি এরকম ভাবে আসছে। তারপরে আপনাকে লিবিয়াতে নিয়ে আসছে, লিবিয়ার কোন শহরে আপনাকে নামাইছে? জি, লিবিয়া আমি হচ্ছে আপনার ত্রিপলির ওইখানে একটা এয়ারপোর্টের নাম মিতিকা, ওইখানে নামাইছিল। ওইখানে নামানোর পরে আমাদেরকে কোম্পানি থেকে রিসিভ কইরা ওই কোম্পানির বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। বাসায় নিয়ে যাওয়ার পরে আপনাকে কাজে দিয়ে দিছে? হ্যাঁ, বাসায় নিয়ে যাওয়ার পরে আপনার 2-3 দিন রেস্টে রাখছিল। 2-3 দিন রেস্টে রাখার পরে আমার সাথে আরো চাঁদপুরের আমার 2-3 জন সাথে ছিল, ওনাদেরকে আমাদের সবাইকে কাজে লাগাই দিয়েছিল। কাজটা কি ছিল আপনার? যে কাজটা হয়েছিল আপনার ওইখানে লিবিয়া এখন নতুন কিছু হয়তো ওইখানের যে সরকার তো এমনিতে নাই, মানে হয়তো স্থানীয় যে ওনারা ইয়া নিছে আপনার কারেন্টের বৈদ্যুতিক যে মিটার আছে, হুম। এইগুলা আপনার বিভিন্ন লিবিরার বাসার মধ্যে এবং দোকানপাট এগুলার মধ্যে লাগাইতেছে। তো আমাদের ওই ইলেকট্রিক মিটার লাগানোর কাজ ছিল। আমরা তো একবারে ডাইরেক্ট পারতাম না, মানে অন্যান্য যারা ছিল আপনার ইলেকট্রিক মানে মেকানিক, ওনাদের সাথে আমরা মানে হেল্পারি করতাম। আপনাদেরকে সহযোগী হিসেবে নিয়োগ দিছে। নিয়োগ দিছিল। তারপর কয় মাস ওইখানে কাজ করছে? ওইখানে আপনার প্রায় 2 মাসের মতো কাজ করছিলাম। তো 2 মাসে কাজ করার পরে মানে আমাদের তো যে কাজের কথা বলছিল, যে স্যালারি বলছিল, ওইখানে গিয়ে আমরা তো প্রথমত ওই কাজ পাই নাই। আর দ্বিতীয়ত হচ্ছে মনে করেন ওইখানে এই মিটারে কাজ করার পরে 2 মাস আমাদেরকে কোম্পানি থেকে কোনো স্যালারি দেওয়া হয় নাই। তো আপনারা খাবার দাবার কিভাবে খাইছেন, খাইছেন কোথায়, খাবার রয়েছেন কোথায়? দাবারটা মানে কোম্পানি থেকে ওনারা মানে বাঙালি বাবুর্চির মাধ্যমে পাক করতো। ও পাক করার পরে মানে সবার একসাথে খাবার দাবার দিত। তো তারপর যখন আপনার স্যালারি দেয় নাই, যে আপনি স্টেপ নিলেন যে আপনি কাজ করবেন না। জি, আমাকে স্যালারি দেয় না কোম্পানি থেকে। তো এক পর্যায়ে আমি দেশের যে জালাল, উনি তো আমার প্রতারণা কইরা পাঠাইছে। হোটেলের কাজ বলছিল $400 বেতন, তো আমি এগুলা কিছুই পাই নাই। তারপরে দালালের সাথে এক পর্যায়ে তর্কাতর্কি, দালাল বলতেছে কাজ চেঞ্জ করে দিব, এই সেই নানান কিছু বইলা বুঝ দিতেছে। তো শেষ পর্যায়ে আমি বুঝতে পারলাম যে হয়তো দালাল আমার সাথে প্রতারণা করছে। আর এই মুহূর্তে যদি আমি এখন দেশে যাই, দেশে যাওয়ার পরে দালালকে ধরতে চাই, তাহলে এটাও সম্ভব না। কারণ
গেলে হয়তো দালালের কাছ থেকে পুরো টাকা জীবনও নিতে পারবো না, তো আমি আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হব। তো এই কথা চিন্তা করে আমি দেশে যাওয়ার ইয়াটা নেই নাই। তো ওইখানে এভাবে থাকলাম। তো থাকার এক পর্যায়ে মনে করেন আমি আমার ফ্যামিলির সাথে বললাম যে এখানে এরকম অবস্থা। তাছাড়া ওই সময় আমি আপনার লিবিয়া গিয়া বুঝতে পারি ওইখানে মনে করেন বাস্তবতাটা খুবই মানে ভয়াবহ। ভয়াবহ। ওইখানে হচ্ছে আপনার রাস্তার থেকে মানুষ ধইরা নিয়ে যায়, রুমের বাসার থেকে মানুষ ধইরা নিয়ে যায়। মানে বাঙালি যে জায়গায় পাই মনে করেন ওইখানের যে মাফিয়ারা আছে ওরা মনে করেন ধইরা নিয়া মনে করেন মোটা অঙ্কের টাকা 20 লাখ 30 লাখ এরকম টাকা দাবি করে। ধরে যে নিয়ে যায় তারা কি মাফিয়া? হ্যাঁ, ওরা মানে ওইখানে মনে করেন যে স্থানীয় প্রশাসন ওদের সাথে হাত কইরা বাঙালি মাফিয়া ওরাও যুক্ত আছে। ওইখানে মিলিশিয়া একটা সশস্ত্র মানে ওরা সন্ত্রাসী গোষ্ঠী ওরা এর সাথে জড়িত আছে। মানে তারপর আপনি আপনার পরিবারের সাথে সিদ্ধান্ত নিলেন বা কথাবার্তা বললেন যে আপনি এভাবে থাকবেন না, আপনি গেম করবেন। হ্যাঁ, পরে আমার মনে করেন বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিতে হয়। আমি চিন্তা করি যে আমি আর ওইখানে থাকবো না, আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি। তো আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার পরে মানে আমার ফ্যামিলি থেকে মানে প্রথমে একজন দালাল বার করছিল। ওর নাম হচ্ছে মাইনুদ্দি। ওর বাড়ি হচ্ছে ভৈরব আগানাগর। ও আপনার লিবিয়ায় মিশ্রাতা থাকে। তো ওর সাথে আপনার কন্টাক্ট হয়েছিল আপনার 12 লাখ টাকা। তো কন্টাক্ট হওয়ার পরে আপনার আমি তখন ওইখানে মানে ত্রিপলিতে কোম্পানিতে কাজরত আছিলাম। তো দালালের সাথে কথা বললাম, নাম্বার দিল বাড়ি থেকে। কথা বলার পরে দালাল বলতেছে একদিন যে তুমি রেডি থাকো, আমি সকালে গাড়ি পাঠামো, তুমি বের হইয়া ড্রাইভারের সাথে চলে আসবা। তো একদিন শুক্রবারে সকালে আমাকে ড্রাইভার ফোন দিল 10টা বাজে। তখন আমি কোম্পানির গেট থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে মনে করেন ড্রাইভারের সাথে উঠলাম। ওঠার পরে মানে আমারে ত্রিপুলি থেকে মিশ্রাতা নিয়ে গেছে। আপনি যখন ড্রাইভারের সাথে উঠেন তখন কি আপনি শুধু একাই ছিলেন? হ্যাঁ, শুধু আমি একাই ছিলাম এবং আমার পরনে শুধু আমার কাপড় চোপড় ছিল। আমি কোম্পানি থেকে আমি কোনো কিছুই আমার যে কাপড় চোপড় বা প্রয়োজনীয় জিনিসপত্র কিছু নিতে পারি নাই। আমি শুধু এক কাপড়ে ওইখান থেকে বেরিয়ে গেছিলাম এবং আমার কোম্পানির কাছে বইলেও যায় নাই। আমি এভাবে চলে গেছি। তো ওইখানে দালালের বাসায় যাওয়ার পরে আমার কোম্পানি থেকে খোঁজ নিছিল, ইয়া করছিল। তো আমি বলছি যে আমি আমার পরিচিত লোকের কাছে চলে পড়ছি, আমি আর ওই কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক নই। তো আমি এইভাবে ওইখান থেকে চলে যাই। তো দালালের বাসায় যখন গেছেন আর 12 লাখ টাকা যখন দিছেন, তখন দালাল আপনাকে কোথায় নিয়ে গেছে? কার গেম করে নিয়ে গেছে? দালাল ওইখানে হচ্ছে আপনার দালালের একটা মানে প্রাইভেট বাসা। ওইখানে মানে দেশ থেকে লুকায় না ওইখানে রাখে। তারপরে যদি লিবিয়ার থেকে কোনো মানুষ গেম দিতে হয় তখন প্রথম ওই দালালের বাসা নিয়ে রাখে। এটা হচ্ছে আপনার মিসরাতা একবারে মেন শহরের মধ্যেই একটা বাসা। তো ওইখানে আমাদেরকে রাখে। আর দেশের থেকে আরো আপনার 2 জন লোক আসে আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম থেকে। তো ওনারা আসার পরে আমরা ওইখানে 4-5 জন হই। হওয়ার পরে আপনার ওইখানে দালালের বাসায় ছিলাম আপনার 10-15 দিনের মতো। খাবার দাবার এমনিতে দিত কিন্তু অতটা মানসম্মত না, এরকম দিত। তারপর ওইখানে মনে করেন ছিলাম। তো থাকার এক পর্যায়ে আমাদের 5 জনকে একদিন রাত্রে দালাল ফোন করে বলতাছে যে তোমরা রেডি থাকো, আজকে ভোরে তোমাদেরকে গাড়িতে কইরা গেম ঘরে পাঠানো হবে। তো ভোরে গাড়ি আসলো, গাড়ি আসার পরে আমরা 5 জন গাড়ির মধ্যে উঠলাম। আমি গাড়ির সামনে বসা ছিলাম। আপনার গাড়ির মাঝখানে ছিল হচ্ছে আপনার 3 জন আর পিছনে একজনকে শুয়াই রাখছিল। তো মিসরাতা থেকে আপনার গাড়িটা ছাড়লো। ওইখানে আবার আপনার চেকপোস্ট আছে। লিবিয়ার মধ্যে এক শহর থেকে আপনার অন্য শহরে যাইতে হইলে চেকপোস্টের মধ্যে আপনার রক্ত পরীক্ষা করতে হয়। তো আমাদেরকে রক্ত পরীক্ষা করলো এবং হচ্ছে আপনার মিসরাতা থেকে ত্রিপলি পর্যন্ত আমাদেরকে পাস করছিল ওইখানের মনে হয় একজন সেনাবাহিনীর উনি ঊর্ধ্বতম কর্মকর্তা। উনি ওনার গাড়ি দিয়ে আমাদেরকে এভাবে পাস করছিল। পাস করার এক পর্যায়ে আপনার ত্রিপুলিতে একবারে হচ্ছে আপনার তাজুরা চেকপোস্ট পার কইরা ওইখানে একবারে ত্রিপুলি মেইন সেন্টারে নিয়ে আমাদেরকে আপনার আরেকটা গাড়ির মধ্যে তুইলা দেয়। তুইলা দেওয়ার পরে উনি চলে আসে আমাদেরকে ওই গাড়িটার মধ্যে আমরা পরে আপনার যাইতে থাকি। যাইতে থাকার এক পর্যায়ে আপনার জানজুর, তারপরে জাওয়াইয়া, যাওয়ার পরে আপনার সাবরাতা এগুলো সব পার হইয়া একবারে মনে হয় মেইন আপনার জোয়ারায় চলে গেছিলাম। মেইন রাস্তা দিয়ে নিছিল। আর ওই দিন চেকপোস্টের মধ্যে কোনো পুলিশ ছিল না। তো আপনার যাইতে যাইতে মনে হয় জোয়ারা চলে গেছি। তো যাইতেছি হঠাৎ করে মনে করেন ড্রাইভার দেখছি ফোনেও কথা কইছে। ফোনে কথা কওয়ার এক পর্যায়ে মনে করেন
একটা মেন রাস্তা থেকে ছোট একটা চিকন রাস্তার মধ্যে ঢুকাইছে। আস্তে আস্তে যাইতেছে আর ফোনে কথা বলতেছে। হঠাৎ করে আমরা পিছন থেকে দেখি একটা 5 কার আসলো। আসার পরে ওইটার মধ্যে আপনার 2 জন লোক ছিল, মনে হয় লিবিয়ানই। তো ওনারা মনে করেন হাতে পিস্তল ছিল, পিস্তল দইরা হ্যান্ড গান। হ্যান্ডগান ছিল। তো মনে করেন আমাদেরকে মানে গাড়িটা আটকায় ফেললো। আটকায় ফেলার পরে মনে করেন প্রথমেই আমাদেরকে দইরা হাতগুলা মনে করেন বাইদা ফেললো। বাইদা ফেলার পরে আমাদের মোবাইলগুলা সব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মনে করেন ড্রাইভারেরও কিছু মারধর করলো, মারধর করে ড্রাইভারে গাড়ি থেকে বের করে লাইছে। বের করার পরে মনে করেন আপনার আমাদেরকে একবারে মাথায় এভাবে সিটের গাড়ির মধ্যে এভাবে করে ইয়া করে রাখছে, যাতে আমাদেরকে গাড়ির ভিতরে না দেখা যায়। তো আমরা মনে করেন গাড়ির ভিতরে একবারে ভয়াবহ অবস্থা, মানে শ্বাসই নিতাম পারতাছি না, এরকম অবস্থা। তারপরে মনে করেন ওইখান থেকে আমাদেরকে কিছুক্ষণ পরে ওই যে গাড়িটা ড্রাইভার ছিল ওই গাড়িটার মধ্যে যে 2 জন আমাদেরকে ধরছে, ওনাদের একজন বইসা ওইখান থেকে ড্রাইভিং কইরা মানে আমাদেরকে নিতাছে। তো নিয়ে যাওয়ার এক পর্যায়ে বুঝলাম মানে নিচু থেকে আপনার উপরে উঠতাছে। উপরে উঠার পরে মনে হয় একটা মানে ওই দেশের মাজরার মধ্যে নিছে। ওইখানে নেওয়ার পরে আমরা শুনতে পাইছিলাম যে ছাগলের শব্দ বে বে করতেছে। তারপরে মনে করেন আমরা বলতেছি যে আমাদের প্রস্তাব ধরছি, মানে মূলত উদ্দেশ্য হচ্ছিল মানে আমরা বাইরে একটু দেখবো আমাদের কোথায় আনছে, লোকেশনটা দেখার চেষ্টা করবেন। দেখার চেষ্টা করতেছিলাম। তো এক পর্যায়ে মনে করেন ওনারা সম্মত হইলো, সম্মত হওয়ার পরে আমাদেরকে দিছে বের হওয়ার জন্য। হাতে এভাবে তো বাঁধাই ছিল, পরে দইরা নিছে। তো হলের এক পাশে নিছিল, তো ওইখানে মানে আমরা বাড়ির পরে দেখলাম যে ওইটা মনে করেন একটা মরুভূমির মধ্যে পাহাড়ের উপরে একটা মাঝরার মধ্যে ওইখানে নিছে। তো ওইখানে নেওয়ার পরে আমাদেরকে আবার গাড়ির মধ্যে নিছে, নিয়ে এভাবে মাথা একবারে সিটের ভিতর মতো নিয়ে রাখছে। তো পরে মনে করেন কিছুক্ষণ পরে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আরেকটা গাড়ি আসলো। আরেকটা গাড়ি আসার পরে ওই গাড়ি থেকে আমাদেরকে, আমরা প্রথম 5 জন ছিলাম, 5 জন থাকার পরে আপনার আমাদের 4 জনকে ওইখান থেকে আপনার আরেকটা গাড়ির মধ্যে তুইলা দিছে। দুইটা ভাগ করছে, এক দুইটা, ভাগে 4 জন, আরেক আরেক ভাগে একজন। একজন যে তা আপনি কোন একজন ভাগে ছিল, ছিলেন? একজন ছিল ওরা ওকে প্রথম যে 2 জন ধরছে ওদের কাছে রাইখা দিছে, আর আমাদের 4 জনকে পরবর্তী গাড়ির মধ্যে দিয়া দিছে। তো দিয়া দেওয়ার পরে ওর গাড়িটা মনে করেন গ্লাস গুলা ও লাগাই লাইছে, আর এমন স্পিডে টান দিছে মানে ওই মানে কি বলবো। পরে ওর সাথে আমরা কথা বললাম। তো ও হচ্ছে ওইখানকার মানে লিবিয়ান ছিল, ওর নাম হচ্ছিল মাইয়া। তো ও মনে করেন আমাদের বলতাছে যে আমরা কি ইটালি যাব নাকি। তখন তো আমরা বয়েছিলাম, এই কারণে মনে করেন আমরা মানে সত্য কথাটা বলি নাই। পরে আমরা বলতাছি যে না আমরা ইটালি যাব না। পরে ও আমাদেরকে আশ্বস্ত করতেছে যে আমরা যেখানে যাব ওই লিবির সাথে ওর কথা হইছে, ও আমাদেরকে ওইখানে নিয়ে পৌঁছাই দিব। ওর বাসায় একদিন থাকার জন্য ও পরের দিন সকালে আমাদের ওইখানে নিয়ে পৌঁছাই দিব। তো ও মনে করেন ওর বাসায় নিল। বাসায় নেওয়ার পরে ওইখানে আমরা গেলাম। ওইখানে যাওয়ার পরে আমরা ওইখানে গিয়ে দেখি আপনার হচ্ছে তিউনিসিয়া আর হচ্ছে মরক্কো, ওইখানের কিছু লোক আছে ওইখানে। ওইখানে আছে, ওনাদের সাথে আমরা কথা বললাম। কথা বলার পরে মনে করেন বুঝতে পারলাম যে ও আসলে আমাদেরকে আমাদের লিবির কাছে দিবে না। ও আমাদেরকে কিনে আনছে, বলছিল প্রতিজন পাশে আপনার কয় হাজার ডলার করে কিনে আনছে, আমার সঠিক মনে নাই। তো কিনে আনার পরে তখন হয়তো আমরা মানে বুঝতে পারছি যে আমরা হয়তো বিক্রি খাইয়া গেছি। মানে আপনাদের যে দালাল যার সাথে আপনাদের 12 লাখ টাকা ডিল হইছে, জি, ওই দালাল আপনাকে পরে একটা লিবির কাছে বিক্রি করে দিছে। হ্যাঁ ওই দালালে, না হইলে আপনার ড্রাইভারে আমাদের বিক্রি করে দিছে। আর ড্রাইভারের সাথে তো মনে করেন দালালের তো অবশ্যই যোগাযোগ আছে। তো বলতে গেলে ওই দালালি আমাদের বিক্রি করে দিছে। তো বিক্রি করে দেওয়ার পরে ওই লিবি আমাদেরকে কিনা নিছে। কিনা নেওয়ার পরে মনে করেন ওর বাসায় রাখছে। তো ওইখান থেকে আপনার বেরোবার কোনো পথ নাই, নিয়ে ওই মনে করেন সব দরজা জানালা সবকিছু লাগাই দিছে। এমনকি আমাদেরকে ওইখানে খাবার দিছিল ওই দেশের ভাষায় বলে খবজ, অনেক শক্ত, এটা মনে করেন চাবায় খাওয়া যায় না। তো আমরা এগুলা খাইতেই পারি নাই। তো রাত্রে ওইখানে ছিলাম। থাকার পরে মনে করেন পরের দিন সকালে আপনার ও আসছে। আসার পরে 2 জন কইরা আপনার গাড়িতে কইরা, ওই দিন আবার প্রচুর বৃষ্টি ছিল। তো ও গাড়িটার মধ্যে তুইলই ও বলল যে আমাদের মাথা নিচু করে রাখার জন্য। তখন আমরা এইগুলা করতে বাধ্য ছিলাম, কারণ ওর গাড়ির মধ্যে অনেক বড় বিশাল এক মানে পিস্তল ছিল। তো আমরা যদি ওর কথা না শুনি হয়তো আমাদেরকে শুট করে দিতে পারে। তো মনে করেন ও পরে নিয়ে গেল
মাথা নিচু করে রাখলাম, খালি যাইতাছে যাইতাছে। তো ওর গাড়িটা থেকে ও কিছুক্ষণ যাওয়ার পরে আরেকটা প্রাইভেট কারে আমাদেরকে তুইলা দিছি। তো পরে মনে করেন আমরা ওইখানে মাথা নিচু করে রাখছি, রাখার পরে এক পর্যায়ে আপনার ওরাও যাইতাছে যাইতাছে। তো যাওয়ার পরে শেষ পর্যায়ে প্রথম যে ছিল যে মায়াত, ওর গাড়িতে আবার তৃতীয়বারের মতো তুইলা দিছে, মানে মানে মাঝখানে গাড়ি চেঞ্জ করে আবার। ওর গাড়িতে দিছে। তো দেওয়ার পরে ও আবার যাইতাছে, যাওয়ার পরে সর্বশেষ আরেকটা গাড়ি আসলো, ওইখানে দুই তিনজন ওরা মানে সবাই লিবি ছিল। তো আমাদেরকে পিছনে বহাইছে, বহায় কি বলবো ওইখানে মানে একবারে মাথা এভাবে মনে করেন সিটের ভিতরে নিচে গা। আর মনে করেন এভাবে কুনি দিয়া মানে ইয়া করতেছে যাতে আমরা কোনো শব্দ না করি, ইয়া না করি। আমরা তো কোনো শব্দই করি না। তখন মনে করেন আমরা বুঝলাম যে আমরা আরেক বেচা খাইয়ে গেছি। মানে প্রথমবার বিক্রি হওয়ার পরে আবার বিক্রি হয়েছে। আবার বিক্রি হয়েছি, কারণ ওই দেশে গাড়ি বদলানো মানে হচ্ছে আপনার বিক্রি হওয়া। তো পরে মনে করেন ওরা নিতেছে নিতেছে, তখন সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। তো সর্বশেষ আরেকটা মানে গাড়ি আসলো, ওইখানে একজন লিবি মনো একটু মুরব্বি টাইপের ছিল। ওনার সামনে দুইটা ছোট ছোট বাচ্চা ছিল, আর আমাদেরকে পিছনে বসাইছে, বসায়া আমাদের সাথে আরেকজন আমাদেরকে ধইরা রাখছে, আমরা মাথা দেবে নুয়ে হই। তো ওইখান থেকে বড় একটা এরিয়া দেওয়া, ওইটার ভিতরে নিছে। ওইটার ভিতরে নিচে পরে দরজাটা খুলছে, দরজাটা খুইলই দেখি বলতাছে এই তোরা নাম। এই কথা যখন বলছে তখন তো মনে করেন যে আমরা ভিতরে মানে আর বলতে গেলে ডরে বই একবার শেষ। এতক্ষণ তো খালি লিবিরা ছিল, গাড়ি বদলাইছে এইভাবে, শেষে যখন বাঙালির মুখের শব্দ শুনছি তখন তো আমরা কই যে না, এখন মনে হয় একবারে মেইন মাফিয়ার কাছে এসে পড়ছি। তো মনে করেন নাম বলছে, পরে আমাদেরকে গাড়ির থেকে নামায় একটা রুমের ভিতরে নিছে। তখন গিয়া রুমের ভিতরে নেওয়ার পরে আমাদের ওই সময় আপনার শীতের সিজন ছিল, আমাদের শরীরে শীতের পোশাক ছিল। তো এইগুলা সবকিছু খুইলা ফেলছি। খুইলা ফেলার পরে আমাদেরকে জিজ্ঞাসা আমাদের সাথে কি কোনো ডলার আসেনি, টাকা পয়সা, মোবাইল এগুলো আসেনি। পর আমরা বই না, আমরা প্রথম রাস্তা যেখানে আমাদের ধরছে ওইখানে আপনার টাকা পয়সা ডলার মোবাইল যা ছিল সবকিছু নিয়ে নিছে, আমরা সাথে আর কিছু নাই। তো ওরা সবকিছু চেকমেক করলো। চেক করার পরে মনে করেন কাপড় সব খুলে নিছে, শুধু একটা শর্ট প্যান্ট ছিল আর শরীরে একটা গেঞ্জি ছিল। তো পরে মনে করেন ওইখানে ওরা আমাদেরকে বললো যে তোরা ওইখানে গিয়া শুয়ে থাক। ওইখানে দেখি আরো মানুষ আছে, মানে মানে আরো বাঙালি। হ্যাঁ আরো বাঙালি আছে। ওরা মনে করেন শুয়া বলতে কি ইলিশ কাইট, মানে আপনার শুধু একটু জায়গা নেই ভাবে শুয়ে আপনি ভালো করে শুইতে পারবেন না, মানে নাড়াচাড়া করতে করার কোনো নাড়াচাড়া সুযোগ নেই। কিছু করতে পারবেন না। তো এরকম কইরা ওইখানে নিয়ে শোয়াইছে। শোয়ানোর পরে মনে করেন আমরা তো মানে ডরে বই একবারে শেষ, কান্না করতাছি। ফরাদা মনে করেন ধমক দিছে যে কান্না করলে মাইর দিব আয়া। পরে মনে করেন এবার শুয়ে লইছি। মাঝ রাত যখন হইছে মানে রাতের শেষ পর্যায়ে ভোরের সময়, ওই সময় একজন লোক আসলো, আইসা আমাদেরকে ওইখান থেকে তুলছে। তোলার পরে মনে করেন বলতাছে যে তোমরা কি ওই তোমাদের যে লিবি, ওর সাথে আমাদেরও কথা হয়েছে, তোমরা লিবির কাছে নিয়ে দিব। এই কথাটা শুধু বইলা মানে একটা রুমের তে আমাদেরকে মাঝখানে একটা শুধু জায়গা ছিল, ওইটা পার করে আর একটা রুমে নিছে। ওইখানে যাওয়ার পরে তো দেখি যে অবস্থা, মানুষের শরীরের কোনো ইয়া নাই, মায়েরা যা করছে মানে। এবং আমাদেরকে ওইখানে নিয়া মনে করেন বলতাছে বাড়ির নাম্বার দেওয়ার জন্য। কোনো পরে মারধর করেনি। না, প্রথম মারধর করে নাই, পরে আমরা বলছি যে নাম্বার নাই, তখনই মনে করেন মার শুরু করছে। এমন বড় ফাইভ ছিল, এই ফাইভটা মনে করেন মারা শুরু করছে। তারপরে শেষ পর্যায়ে বাদ দিয়া মনে করেন বাড়ির নাম্বার দিতে বাধ্য হইছি। বাধ্য হওয়ার পরে আমাদেরকে মনে করেন এভাবে পিছনে হাত বাজছে, তারপরে মনে করেন পাও বাজছে। বাঁধার পরে মনে করেন এভাবে শুয়ায়া চার পাঁচ জনে মনে করেন বাড়ি শুরু করছে। প্রথমে বাড়ি নাম্বার দেওয়ার পরে আমার আম্মার কাছে ফোন দিছে। পরে আমি কথা বলছি যে আম্মা, আমরা যে গেম ঘরে পাঠাইছিল দালাল, তো আমাদেরকে রাস্তার মধ্যে মাফিয়া ধরে লইছে। এই কথা বলার পরে তো মনে করেন আমার আম্মু শিক্ষার মারছে, কান্নাকাটি শুরু করে শুরু দিচ্ছে। করে দিছে প্যানিক যে হয়ে গেছে। 2 দিন আগে মার কাছে বললাম যে গেম ঘরে যাইতেছি দোয়া করার জন্য, ইয়া করার জন্য। তো ওই সময় এই কথাটা শোনার পরে বুঝেন না কি অবস্থা হইব। তো কান্নাকাটি শুরু করে দিছে, মাফিয়া তো মারতাছে। এইগুলা দেখা মানে আমার আম্মার অবস্থা ওই সময় হয়তো শেষই। তো বলতাছে মাফিয়া যে আমাকে যদি বাঁচাইতে চাই আমার ফ্যামিলি, তাহলে আপনার 20 লক্ষ টাকা দিতে হইব। মানে আপনার কাছে মুক্তিপণ হিসেবে তারা 20 বিশ লক্ষ লক্ষ টাকা দাবি টাকা করছে। চাইছে, জি 20 লক্ষ টাকা চাইছে। এবং বলতাছে যে কার মাধ্যমে আসি, দালাল বা অন্য যে কেউ, এগুলা এখানে বললে কোনো লাভ হইবে না।
আর যে বাঙালি মাফিয়া ওরা আমাদেরকে বলতাছে যে তোরা যদি বাঁচতে চাস তাহলে একটাই পথ আছে, তোর ফ্যামিলি যদি ঠিকঠাক মতো টাকা দিয়ে দেয় তাইলে তোদেরকে তোদের জায়গা মতো পৌঁছাই দিব। আর যদি তোরা দালালের খপ্পরে পড়স তাহলে হয়তো তোর এখানেই মৃত্যু হইব। মানে যে দালালের মাধ্যমে আমরা গেম দিতাম গেছি, ওই দালাল এখান থেকে আমাদেরকে জীবনও নিতে পারবো না ছুটাইয়া। শুধু ওদেরকে ওদের কথা মতো টাকা দিলেই ওরা আমাদেরকে আমাদের জায়গা মতো পৌঁছে দিবে। তো এই কথা বলার পরে ওইদিকে তো আমার ফ্যামিলির অবস্থা শেষে, আমার আম্মা আমার ফ্যামিলি সবাই মানে একবারে কান্নাকাটি আপনি শুরু আপনি করেছে। নার্ভাস ফিল করতেছেন, তো আমি একটু ক্লিয়ার করে দিই দর্শককে। সম্মানিত অডিয়েন্স, আপনারা শুনতে পাচ্ছেন যে রাব্বি ভাই প্রথমে কাজের জন্য আসছে, তারপরে ওইখান থেকে স্যালারি পায় না, গেম দেওয়ার সিদ্ধান্ত নিল। তো যে দালাল ধরছে ওই দালাল তাকে বিক্রি করে দিচ্ছে। আর বিক্রি করার পরে যে মাফিয়া ওনাকে ধরে নিছে তারা ওনার মুক্তিপণ হিসাবে 20 লক্ষ টাকা দাবি করতে চাচ্ছে। আর আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় জানানো হচ্ছে, আমাদের স্টুডিওতে বা আমাদের সাথে যারা আসে তাদের জীবনের গল্প বলার জন্য তারা কেউ হাইলি এডুকেটেড না। আর আরেকটা বিষয়, যারা এডুকেটেড তারাও ক্যামেরার সামনে এসে নার্ভাস ফিল করে, অনেক সময় নার্ভাস হয়ে যা বলতে চায় তা ভুলে যায়। আর আমরা চেষ্টা করি ওনাদের জীবনের যে গল্পটা ওইটা পরিপক্কভাবে আপনার সামনে উপস্থাপন করতে। ওই ক্ষেত্রে আমাদের প্রশ্ন করাটা জরুরি। প্রশ্ন না করলে যে গল্পটা বলতে আসে, যে জীবনের সংগ্রামটা বলতে আসে, সে খেয়াই হারিয়ে ফেলে। তাই আপনাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানানোর জন্যই প্রশ্নটা করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো রাব্বি ভাই, এবার শুরু করেন যখন আপনার আম্মা কান্নাকাটি শুরু করছে। তো কান্নাকাটি শুরু করছে, মনে করেন এতগুলা টাকা চাইছে, এখন কোত্থেকে দিব না দিব। পরে মনে করেন আপনার আমাকে দ্বিতীয় দিন ওরা একটা ব্যাংকে চেক দিছিল। তো চেক দেওয়ার পরে ওইখানে আমাদের বাড়ি থেকে আপনার 5 লক্ষ টাকা দিছিল। এবং মনে করেন টাকা দেওয়ার পরে আমারে কিছুটা কম মারছে। কম মারার পরে আমারে সাইড করে রাখছে, বলছে একটু সময় দিছে 1-2 দিনের, যে এর ভিতরে আর বাকি টাকা ম্যানেজ করে দেওয়ার জন্য। তো দেওয়ার জন্য পরে মনে করেন একটু সাইড করে রাখছে। তো হঠাৎ করে এই টাকাটা দেওয়ার পরে আমার মানে আর কয়েকদিন গেছে, ফোন ধরছে, কথা বলছে, বলছে টাকা দিব ইয়া। তো আমার হয়তো কিছুটা কম মারছে, সাইড করে রাখছে। তো পরে মনে করেন আমি দেখি আমাদের বাড়ির মোবাইলটা বন্ধ করে দিছে। মানে আপনার আম্মুর ফোনটা বন্ধ? বন্ধ বন্ধ করে দেওয়ার পরে মনে করেন বলতেছে অন্য নাম্বার দেওয়ার জন্য। তো অন্য নাম্বার, আমার আপন নাম্বার দিলাম, ওই নাম্বারটা বন্ধ। পরে শেষে আমার বোনের জামাই নাম্বার দিলাম, ওই নাম্বারটা খোলা, কিন্তু আমার বোনের জামাই ফোন ধরে না। ফোন ধরে না, 1-2বার ফোন ধরছিল। পরে মাফিয়ারা টাকা চাইলো। পরে আমার বোন জামাই অস্বীকৃতি জানানোর পরে বলছে যে আমার যে দালাল প্রথমে যার মধ্যে গেম দিছি ও নাকি ছুটা বাড়িয়া করতেছে। তো পরে মাফিয়ারা আমার বোনের জামাইকে গালাগালি করলো। গালাগালি করে আমার বোনের জামাই মনে করেন উনিও আর ফোন ধরেন। তো না ধরার পরে মনে করেন আমার এই দিকে ইচ্ছা মতো মারতাছে, যে বাড়ির থেকে যার নাম্বারে হোক নাম্বার আইনা দেওয়ার জন্য। ওরা কথা বলবে তারপর টাকা চাইবে, টাকা বাকি চাইবে। টাকা। হ্যাঁ। আর মনে করেন মায়ের বলতে কি, ওইখানে মনে করেন প্রতিদিন ভোর 4টা বাজে তুলতো। তোলার পরে বাংলাদেশ টাইম হইতো আপনার সকাল 8টা, 2 ঘন্টা টাইম দিত যার যার ফ্যামিলির সদস্যদের সকাল 10টার মধ্যে আপনার সোনালী ব্যাংক বা ইসলামী ব্যাংক এর মধ্যে টাকা নিয়ে থাকার জন্য। তো মনে করেন প্রতিদিন এরকম করে মায়ের। আর শুধু যেদিন বাংলাদেশে ব্যাংক বন্ধ থাকতো আপনার শুক্রবার, ওই দিন ওরা আসতো না রাত্রে। আর হচ্ছে শনিবারে শুধু হাফ বেলা আসতো, আইসা গাড়ি তুইলা খালি বলতো বাড়ি ফোন দেয়া যে রবিবারে সকালে যাতে টাকা নিয়ে রেডি থাকে। ওরা প্রতিদিন আসতো আপনার, শুধু বাংলাদেশ যেদিন ব্যাংক বন্ধ থাকতো ওদিন আসতো না, আর নাহলে সপ্তাহে 6 দিন আসে ওরা মনে করেন মারতো। খাবার দাবার দিয়ে মারতো নাকি শুধু? খাবার বলতে মনে করেন আপনার এই যে খবুজ বললাম প্রথম, যেটা খাওয়া যায় না ওইটা দিত, আর মনে করেন পাতলা ডাইল দিত। তো মানে আমাদের জীবনটা বাঁচানোর জন্য প্রতিদিন তো এইভাবে মাইর খাইতে আছি। আর শরীরের মনে করেন যে অবস্থা হয়েছিল, সারা শরীরের মধ্যে গুড়াই মনে করেন বইরা গেছিল। আর ওইখানে যে উকুন, উকুনে মনে করেন মানে আমাদের শরীর আরো এইভাবে খাইয়া ফেলতেছিল, মাথার চুল মনে করেন অনেক বড় হয়ে গেছিল উকুন। তারপরে ওইখানে খাবার বলতে তো এই যে বললাম খুবজ আর একটু ডাইল, এটা তো খাইতেই পারি না আমরা, কিন্তু জীবন বাঁচানোর জন্য বাদ দিয়ে খাইতে হইতো। আর পানি দিত আপনার মনে করেন 1 গ্লাস কইরা, তাও শুধু গ্যালাস। আর হিসাব করে করে? হিসাব করে করে, আর ওই পানিও মনে করেন খাওয়া যাইতো না, আপনার লাইনের পানি, ওইখানে লিবিয়ার সমুদ্রের পানি। তো পরে মনে করেন কি করো জীবন বাঁচানোর জন্য মানে আমরা বাদ দিয়া একটু একটু খাইয়া জীবনটা বাঁচাইতাম। তো মনে করেন মানুষের ওইখানে এমন অবস্থা, মানে পুরা শরীর মনে করেন নাই, না খাইতে পচে খাইতে গেছে আর? পচে গেছে, শুকায় মনে করেন কঙ্কাল হয়ে গেছে।
আমাদের শরীরের অবস্থা একবারে শেষ হয়ে গেছিল, সারা শরীরে পচন ধরে গেছিল গুড়ায় বইরা। তারপরে মনে করেন যে মায়ের মারছিল, আমার এই হাতটা মনে করেন আপনার 2 দিন এখানে ফাইদা বাইরেছে। আপনার হাতে এখনো দাগ আছে? হ্যাঁ এখনো দাগ আপনি আছে। ক্যামেরা জুম করলে হয়তো বা দেখা যেত। বাইরানোর পরে মনে করেন আমার হাতটা প্রায় আপনার রক্ত এবং মাংস মনে করেন একবারে এটা চ্যাপড হয়ে গেছিল। আমি মনে করছি যে আমার হাত শেষই, আমি এভাবে এত ঢুকে আনতে পারি নাই আমার এই হাতটা বাইরানোর পরে। আর আমার এই পাওয়ার মধ্যে বাইরে ছিল আপনার এভাবে বাইরে মনে করেন ওরা চগম বানাইছিল বাইরে পাইপটা, মানে এদিকে ফুলায়া চোখ ফুলায়া চগম বানাইছিল বাইরে মনে কি করেন। নির্মম নির্যাতন। তো তারপর এখান থেকে পরিত্রাণ কিভাবে পেলেন? ওইখান থেকে পরিত্রাণ বলতে আপনার মানে আমাদেরকে যারা খাবার দিত আর হচ্ছে আপনার দেখভাল করতো, ওরা মনে করেন মাফিয়ার কাছে জিম্মি ছিল, 5 জন ছিল ওরা। তো মানে যারা মাফিয়ার আন্ডারে কাজ করতো তারাও জিম্মি? জিম্মি ছিল প্রথম, ওনারা হয়তো গেম দিতে গিয়ে ধরা খাইছে, তারপরে এখানে আসছে টাকা পয়সা প্রথম কিছু দিতে পারছে, তারপরে আর দিতে পারে নাই। পরে মনে করেন এভাবে ওরা মানে মাফিয়ার কাছে জিম্মি ছিল। তো মাফিয়ারা যখন চলে যাইতো, তো ওইখানে একজন ভাই ছিল ওবায়দুল বাইকের নাম, ওনার বাড়ি ছিল গোপালগঞ্জ। উনি প্রথম ছিল মালয়েশিয়া নাকি, ওইখান থেকে লিবিয়া আসছে, আসার পরে গেম দিয়ে ধরা খা, তারপরে ওদের কাছে এভাবে বন্দি। তো আমাদেরকে উনি সরাসরি মাফিয়ারা চলে গেলে মন খুইলা মতে কথা বলতো। তো উনি আমাদেরকে বলতাছিল একদিন যে আর কত মাইর খাইবি, তোরা শেষ, তোদের ফ্যামিলিও তো শেষ, তাহলে আমাদের তো হয়তো একদিন মৃত্যু আছেই, আমরা এভাবে তো এন মরতাছি ওই, তো এভাবে মরাচ্ছে হয়তো একদিন এমনি মরে যাবো। আমরা ইতানেরা ছাড়তাম না, মানে মাফিয়াদের কথা বলতাছে যে আমরা মাফিয়ারা ছাড়তাম না। কে এইখান বলতেছে? আপনাদের মধ্যে একজন না উবাইদুল ভাই? উবাইদুল ভাই যিনি আমাদের দেখভাল করতো মাফিয়াদের কাছে, কেয়ারটেকার টাইপ যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যিনি জিম্মি ছিল। তো উনি মনে করেন এই কথাটা বলার পরে আমাদের ভিতরে একটু আত্মবিশ্বাস আমরা পাইলাম, যে না এবার কিছু একটা করতে পারবো। কিছু একটা করতে পারবো। আর আমরা মনে করেন ওইখানে আমাদের জীবনের আশা করি নাই, আর আমি তো মনে করেন করি নাই, কারণ আমার ফ্যামিলিতে যখন যোগাযোগ বন্ধ করে দিছে, তো আমার মায়ের পরিমাণটা মনে করেন আরো 2 গুণ 3 গুণ বাইরে গেল, বুঝছেন। এরকম কইরা পাওয়ার মধ্যে তলার মধ্যে বাইরে তো, হাতের মধ্যে বাইরে তো, পুরা শরীরের মধ্যে বাইরে তো মনে করেন পাইপ দিয়া। তো বুঝেন না আমার উপর কি নির্মম অত্যাচারটা গেছে। তো আমিও আমার জীবনের আশা ছাইরা দিছিলাম। তো পরে মনে করেন এই উবাইদুল ভাই এই কথাটা বলার পরে আমাদের ভিতরে মনে করেন একটু আত্মবিশ্বাস পাইলাম যে না আমরা এদেরকে ছাড়তাম না। আমরা দেখেন সংখ্যায় ছিলাম প্রায় 40 থেকে 45 জন, আর ওরা ছিল মাত্র আপনার 7-8 জন। তাহলে ওদের থেকে তো আমরা সংখ্যা বেশি, কিন্তু বেশি হইলে কি হইব, আপনাদের মানে মোরালটা নাই? হ্যাঁ ওরা যখন মানে আসতো মনে করেন আমাদের ভিতরে বয়ে মনে করেন আমরা কি বলবো মাথাটা এইভাবে গুঞ্জানো রাখতো, ওরা আইসা মনে করেন সামনে বসতো, লাইন ধরে সবাই বসাইতো, তারপরে যার যার বাড়িতে ফোন দেওয়া হইতো। তো মনে করেন একেতে দুই লয়ে মনে করেন চত্তা পার মনে করেন 5 নিয়ে 2 জন দুই পাশে দাঁড়ানো থাকে, মার দো মনে করেন আসবেই। তো এই কারণে আমরা বয়ে সবসময় আতঙ্কে থাকতাম। তো উবাইদুল ভাইয়ের কথায় আমরা একটু মনের মধ্যে আত্মবিশ্বাস মনে করেন পাইলাম। তো একদিন উনি সন্ধ্যার সময় আমাদেরকে সব বইলে এভাবে প্রস্তুতি নিয়ে রাখছে যে আজকা ভোরে ওরা যখন আসবো আমি বলা মাত্রই তোরা সবাই দাঁড়ায় যাবি গা। তো আমরা বলছি ঠিক আছে। এবং উনি আমাদেরকে, আমরা ওইখানে নামাজও পড়তাম, মাফিয়ার ক্যাম্পের মধ্যে একটা কোরআন ছিল ছিল ছোট্ট, আমারও নিছিল নিয়া মনে করেন যে এটা মনে করেন কোরআন শিবটা, তারপরে আমাদেরকে হাত রাখায়া উনি মানে প্রতিজ্ঞা করাইছে যে আমরা আজকে হয়তো এখানে শহীদ হবো, না হলে এখান থেকে মুক্তি পাবো, তো আমরা এদেরকে ছাড়তাম না। তখন আমিও মনে করেন ওইখানে এভাবে প্রতিজ্ঞা করছি। মানে বিষয়টা হচ্ছে আপনাদের যে উবাইদুল ভাই যে হ্যাঁ কেয়ারটেকার, হ্যাঁ, উনি আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছেন যে এখান থেকে নেতৃত্ব দিচ্ছেন যাওয়ার জন্য, যাওয়ার জন্য, বাঁচার জন্য। তো মনে করেন উনি নেতৃত্বটা দেওয়ার পর আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস পাইছি। তো আমরা উনারে বিশ্বাস করছি যে উনি হয়তো, উনি নিজেও কোরআন শরীফের দইরা প্রতিজ্ঞা করছি যে আমরা যদি আজকে এখান থেকে বাঁচি তাহলে সবাই বাঁচবো, নাহলে মরলো আমরা সবাই মরবো। তো পরে মনে করেন আমরা রাজি হয়েছি, রাজি হওয়ার পরে ওই দিন বুড়ে ওরা আসছে, মানে মাফিয়ারা আসছে। আসার পরে উবাইদুল ভাই মনে করেন খালি বলছে এই যে তোরা সবাই দাঁড়া, এই মাত্র মনে করেন সবাই দাঁড়াই গেছি গা। দাঁড়ায় যাওয়ার পরে মানে ওদের সাথে একটা হট্টগোল শুরু হয়ে গেছে গা, হাতাহাতি। হাতাহাতি ধরাধরি পারসামর্সি। তো উবাইদুল ভাই আগে বলে রাখছিল মাফিয়াদের মধ্যে মনে করেন একজন ছিল, ও মানে ম্যানেজার ছিল, দেশের থেকে মনে করেন টাকা পয়সা দিলে এই ম্যানেজার হিসাব রাখতো, এবং ওর পকেটের মধ্যে নাকি যে আমাদের যে রুমটার মধ্যে বন্দি ছিলাম, আমি আপনাদের বলি আমি যেখানে বন্দি ছিলাম ওইটা হচ্ছে আপনার জাওয়ায়া, জাওয়ায়া লিবি ছিল, ওর নাম হচ্ছে উসামা, ওর একটা মানে মানে মাফিয়ার নাম মুসামা? উসামা। আর বাঙালি মাফিয়া ওর নাম হচ্ছে পিচ্চি সুয়েল। ওর আন্ডারে আমাদেরকে যারা মাত্র এই 7-8 জন ওরা মানে কাজ করতো। তো ওই জাওয়াই নামক একটা জেলখানার মধ্যে আমাদেরকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখছিল, এবং ওইখানে আমাদেরকে মারতো। তো এইভাবে মনে করেন উবাইদুল ভাই বলার পরে আমরা সবাই দাঁড়াই গেছি গে, ওদের সাথে পারসামর্সি। তো এক পর্যায়ে মনে করেন আমি দেখলাম
যে দরজাটা খুলছে, কেউ নিয়ে হয়তো চাবিটা নিয়ে ম্যানেজার থেকে খুলছে, খোলার পরে ওদের সাথে একটু পারসামর্সির পরে মনে করেন আমি দৌড় দিলাম দরজার দিকে দৌড় দেওয়ার পরে মনে করেন সবাই তো মানে বাইর হওয়ার জন্য হ্যাঁ, প্যানিক হয়ে গেছে, কার প্যানিক আগে কে হয়ে গেছে যাবে। কার আগে কে বের হবে। তো এক পর্যায়ে মনে করেন আমিও ওই দরজার দিকে ছুটলাম, ছুটার পরে ওইখানে তো মনে করেন একটা মানে মানুষ সবাই তো বেরোবার চেষ্টা করতেছে, একটা জাম লেগে গেছে। তো এক পর্যায়ে কিনু মতে মনে করেন চিপা দিয়া তারপরও বাইরে থেকে একজন ফাইভ দিয়া মানে বাইরে হইতাছে। বাইরের পরে আমার মাথার মধ্যে মনে করেন আমি 2-3টা বাড়ি খাইছি। বাড়ি খায়া আমার শরীরে তো একটা শুধু গেঞ্জি ছিল, এই গেঞ্জিটা মনে করেন দরজার মধ্যে লাগিয়ে গেছিল। তখন আমি ওটা ছুড়াইতে গিয়া আমি আমার শরীরের ব্যালেন্সটা রাখতে পারি না, তখন আমি ওইখানে নিচে পাক্কার মধ্যে পইরা গেছিলাম। পইরা যাওয়ার পরে আমার 2 হাড়োটা মনে করেন রক্ত পড়তাছে। চলে গেছিল না ব্যথা? হ্যাঁ, ব্যথা পাইছিলাম এবং হাড়ও ছুইলা মনে করেন রক্ত পড়তাছে একবার। তো পরে মনে করেন আমি ওইখান থেকে বেরোয়ার পরে দেখি সাথে একটা রাস্তার পরে ওইখানে একটা মাজরার মধ্যে গেছি। মানে আপনি একা একা গেছেন, এ- আপনার দল ছিল একটা? হ্যাঁ, দল বলতে প্রথম 4-5 জন বার হয়েছিল, বারোনির পরে আপনার উনারা গেছিল একদিকে আর মানে আমি একলা শুধু গেছিলাম আরেকদিকে। জীবন বাঁচানোর জন্য হ্যাঁ যেদিকে হ্যাঁ, পারছে চলে যেদিকে গেছে। পারছে ওইদিকে মনে করেন গেছে। তো যাওয়ার পরে মনে করেন ওইখানে ওইটা তো এরিয়া দেওয়া ছিল, এরিয়া দেওয়ার পরে মনে করেন দেখি ওইখানে আপনার 15 ফুট উঁচা একটা ওয়াল থাকার পরে এই হাত আমি আপনাদেরকে বলছিলাম আমার বাইরে মানে একবার শেষ করে ফেলছিল। তো আমার এই হাতে আমি ওই ওয়ালটা কাতে বা মনে করেন ওয়ালের উপরে উঠি। উঠার পর ওই পাশে গিয়ে মনে করেন একবারে পড়ে গেছি গা। পড়ে যাওয়ার পরে আবার ওইখান থেকে উইটা মনে করেন আস্তে আস্তে আমি মনে করেন পিছনে আরেকটা বড় রাস্তা ছিল ওইটার মধ্যে গেছি। যাওয়ার পরে হাঁটতাছি, তখন আপনার সকাল হয় নাই, ভোর ছিল। আর এদিকে আমি শব্দ শুনতাছি, ওইটা তো পুলিশের একটা মানে ক্যাম্প ছিল, ওইখানে মানে হুড়াহুড়ি শুরু হয়ে গেছে গা। তো আমি মনে করেন ওইখান থেকে আমি চেষ্টা করছি যতটুকু আমি যাইতে পারি। তো আমি বড় রাস্তাটা যাওয়ার পরে আমি ওইখান থেকে হাঁড়া ধরছি। হাঁড়া ধরার পরে আমি তখনও ভাবি নাই কই যাবো না কি করবো, মানে আমার কোনো কিছুই তখন ইয়া ছিল না। তো আমি হাঁটতে হাঁটতে যাইতাছি, যাওয়ার এক পর্যায়ে মনে করেন আমি দেখলাম একটা মসজিদ দেখা যায়, মসজিদের মিনার হুম। দেখা যাইতেছে। তো আমি মনে করেন হাঁটতে হাঁটতে কিন্তু মতে শরীরে তো মনে করেন শক্তি নাই, 1.5 মাস একবারে না খাওয়া এবং ওদের যে মাইর অত্যাচারে একবারে মনে করেন শরীরের অবস্থা অনেক ইয়া দুর্বল ছিল, হয়ে গেছে। দুর্বল হয়ে গেছিলাম আমি। কিন্তু মতে হাইটা হাইটা ওই মসজিদটার মধ্যে গিয়া মনে করেন মসজিদের বারান্দার মধ্যে এক কোনায় বসে পড়ি। বসে পড়ার পরে আমাদের পা দিয়ে দেয় এদিকে রক্ত পড়তাছি এবং ওই সময় শীতের সিজন ছিল, প্রচুর শীত ছিল। মনে করেন আমি ওইখানে গিয়া বসে রইছি। বসে থাকার পরে এক পর্যায়ে মনে করেন হঠাৎ করে দেখি একটা গাড়ি আসছে মসজিদের মধ্যে। একটা গাড়ি আসার পরে আপনার মসজিদের হয়তো উনি ইমাম সাহেব। তো উনি আইসা আমারে মনে করেন বলতাছে যে মিনিনতা, মানে আমি কেডা। আর আপনাদের বলি আমি আগে সৌদি আরব ছিলাম, তো আমি আরবি ভাষা জানাতে উনি আমারে যখন বলছে মিনিনতা, তখন আমি মানে বাসা দিয়ে আরবিতে বললাম যে আমার নাম হচ্ছে রাব্বি। আমি তখন তার ওই কথা বলা যাইব না যে আমি হুম। যে গেম দেওয়ার জন্য আসি তারপরে ধরা পড়ে ওদের কাছে আসি। তখন আমি বলছি যে আমি হচ্ছে আপনার ত্রিপলিতে একটা কোম্পানিতে কর্মরত ছিলাম। তো ওইখানে আমি একদিন কোম্পানি থেকে আমি দোকানে যাইতেছিলাম। তো ওখান থেকে ওরা আমার রাস্তা থেকে দৌড়ায় না এখানে মনে করেন মায়ের দূর করছে, তারপরে আমার ফ্যামিলির কাছে টাকা চাইছে। তো আমার ফ্যামিলি হচ্ছে গরিব ফ্যামিলি, করতে টাকা পয়সা দিব ইয়া, তো এরকম এগুলা বলার পরে ও মানে বলতাছে যে মসজিদের ইমাম সাহেব আল্লাহ হাদা হারাম হারাম, মানে ওরা যা করছে এগুলা আমার প্রতি, আমাদের প্রতি এগুলা মানে ও হারাম বলতাছে। তো বলার পরে মনে করেন উনি আমারে বলতাছে যে আমি উনারে বলতাছি, আমি তো ক্ষুধার্ত ছিলাম তখন, যে আনা মাফিস ইউম ইতনি নিয়ম মানজারিয়া, মানে দেখ আমি বাংলা কি? মানে আমি 2 দিন ধরে খাই না, আমি ক্ষুধার্ত। তো এই কথা উনার আমি বলার পরে উনি মসজিদের ভিতরে গেল। যাওয়ার পরে মনে করেন আমার জন্য অনেকগুলা খেজুর সুলায় একবারে বিচি ফালাই দিয়া আর একটা পানির বোতল নিয়ে আইছে, আমার এগুলা দিছে, বলতাছে মানে আমি খাওয়ার জন্য মানজারিয়া। তারপরে মনে করেন আমি এগুলা বলতে গেলে 1 মিনিটের মধ্যে সবগুলা খেজুর খাই লাইছি। খাওয়ার পরে পানি খাইছি। তারপরে মনে করেন উনি আমারে বলতাছে যে আমি কি আরো খাবার খাবো নাকি। পরে আমি বলতাছি যে খাবো। তো তখন হয়তো উনি আবার দেখলাম গাড়িটা নিয়ে আবার বেরোইলো। তো যাওয়ার পর আবার 5 মিনিট পরে উনি আবার আসলো। আসার পরে মনে করেন আরো ওই যে বললাম খবুজ আনছে, কলা আনছে, পরে আপনার জুবনা আনছে, মানে আরবের যে খাবারগুলা অনেকগুলা খাবার নিয়ে আইছে। এবং আমার শরীরে তো দেখছে কোনো জামা নাই। তখন উনি মনে করেন আমার জন্য একটা ট্রাউজার নিয়ে আসছে। ট্রাউজারটা দিছে, আমি পরছি। এবং মনে করেন আর একটা টুপি দিছে, আমার বলতাছে যে ইনতা মুসলিম, মানে আমি কি মুসলমান নাকি। পরে আমি বলছি এই আনা মুসলিম আনা আবুয়া উম্মি, মানে আমি বললাম যে আমার মা বাবা বাংলাদেশে যারা আছে সবাই মুসলমান। তখন মনে করেন উনি আমারে যে খাবারগুলা দিছে
বাসা থেকে আইনা ওইগুলো আমি সব খাইয়ে ফেলছি। খাইয়ে ফেলার পরে উনি বলতাছে যে আমি কি নামাজ পড়বো নাকি, যে তা চাললি। আমি কইছি আইয়ো। পরে মনে করেন আমি গিয়ে উজু করে এলাম, উজু খানা গিয়া পরে আমার যে পাওয়ার যে রক্তগুলা ছিল এগুলো আমি ধুইয়া পরে ট্রাউজারটা পইরা আমি মনে করেন গিয়া মসজিদের ভিতর বসছি। বসার পরে মনে করেন তখন তো শীতের সিজন ছিল। দেখেন লিবিয়া খারাপ মানুষও আছে আবার বালা মানুষও আছে। উনি একটা মসজিদের ইমাম সাহেব, উনি উনার গায়ের জুব্বাটা খুইলা আমারে দিয়া জ্বালাইছে, আমি নিতে চাই না, উনি জোর করে আমারে দিয়া দিছে। পরে মনে করেন আমি জুব্বাটা পইরা তখন ফজর রক্ত হইছে, আরো লিবিরে আসছে মসজিদের মধ্যে। আইসা মনে করেন আমি সবার সাথে দাঁড়ায় নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে একটা ইয়ার মধ্যে আমি বইসা রয়েছি মসজিদের মধ্যে, পিলারের মধ্যে হেলান দিয়া। তখন আমার এই অবস্থা দেখা আর অন্যান্য যে লিবি যারা মসজিদে নামাজ যারা পড়তে ভালো লিবি আসছিল, আছে, হ্যাঁ হ্যাঁ, ওনারা আমাদেরকে আমারে আর কয়েক টাকা কইরা দিচ্ছে, মনে করেন 5-10 টাকা এরকম দিছে। তো দেওয়ার পরে আরেকটা লিবি আসছে, লিবি আইসা ইমাম সাহেব হয়তো আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে। তো পরে ইমাম সাহেব মনে করেন বললো যে এরকম এরকম অবস্থা, এখানে এভাবে ছিল, এখন আসছে। তো ইমাম সাহেব ওই লিবিটার সাথে কথা বলার পরে ওই লিবিটা আমার নিতে যাইতে চাইতেছে, যে উনার সাথে আমি যাওয়ার জন্য। পরে আমি মানে যাইতে চাইতেছি না। পরে ইমাম সাহেব বলতাছে যে তুমি ওর সাথে যাও, সমস্যা নাই, কিন্তু মাফিস খুব হুয়া না আখু, মানে ইমাম সাহেব বলতাছে যে ওর সাথে যাওয়ার জন্য না, ভয় পাওয়ার জন্য। ইমাম সাহেবের ভাই হয় ও। পরে আমি মনে করেন ওনার সাথে যাইলাম এবং উনার বাসাটা মসজিদের সাথে ছিল। এবং উনিও আমাকে অনেক প্রশ্ন করছে, জিজ্ঞাসা, আমি ওনারে সবকিছু পরে খুইলা বলছি। তো উনিও মানে এটার জন্য দুঃখ প্রকাশ করছে যে ওরা যে কাজটা করছে এগুলা ঠিক না, হারাম। তারপর এখান থেকে কিভাবে ইতালি আসলেন? তো ওইখান থেকে আমি ইতালি আসাটা হচ্ছে যে লিবির উনার বাসায় নিছে, উনার বাসায় নেওয়ার পরে আমি বাড়িতে যোগাযোগ করলাম। তো যোগাযোগ করার এক পর্যায়ে মনে করেন বাড়ি থেকে আমাদের গ্রামের একজন ছিল, ও মানে ত্রিপলি থাকতো। তো ওর সাথে আমি যোগাযোগ করি লিবির মাধ্যমে। যোগাযোগ করার পর্যায়ে মনে করেন ওইখান থেকে আমি একটা গাড়ি পাঠাই আমাদের গ্রামের যে ত্রিপলি থাকতো হুম উনি। হুম। তো ওই লিবির বাসা থেকে আমি মনে করেন ওই গাড়ি দিয়া আবার ত্রিপলি যাই। ত্রিপলি যাওয়ার পরে তখন তো আমার শরীরের অবস্থা একবারে মানে ক্রিটিক্যাল। তখন আমি বাড়ির সাথে যোগাযোগ করে শুধু এটাই কান্নাকাটি করতেছি যে আমার তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আমার দেশে পাঠানোর ব্যবস্থা করো, চিকিৎসা করার ব্যবস্থা করো। তো বাড়ি থেকে বলতেছে যে এখন তো চাইলে আর সাথে সাথে তো দেশে নেওয়া যাইবে না, লিবিয়া থেকে যাইতো আপনার এম্বাসি থেকে ছাড়পত্র নিতে হয়, একটা সময়ের ব্যাপার। তো এরকম এগুলা বলার পরে মনে করেন আপনার আমি ওইখানে চিকিৎসা দেশ থেকে টাকাই না, খাবার দাবার খাইতেছি, চিকিৎসা করতেছি। তো আমার শরীরের অবস্থা একটু একটু উন্নতি হইতেছিল। তো হওয়ার পরে এক পর্যায়ে মনে করেন শেষে আমি যার বাসায় ছিলাম ত্রিপুলি, উনি আমার আম্মার সাথে যোগাযোগ করে। আর একটা আমাদের ওই যে আপনার রায়পুরারই বেলাবার দুলালকান্দি বলে ওইখানে একজন দালাল আছে, ওনার নাম হচ্ছে জাকির। তো উনি মনে করেন গেম দেওয়ায় লিবিয়া থেকে। তো ওনার কথা বললো, বলার পরে পরে মনে করেন বাড়ি থেকে ও দালালের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে মনে করেন ওই দালাল মানে বড় একটা টাকার কথা বলছে যে কত যদি, টাকা এটা কি বলতে পারবেন? হ্যাঁ এটা হচ্ছে আপনার উনি 22 লক্ষ টাকা চাইছে। আর আপনারা কত দিতে চাইছিলেন বা কত দিয়ে? প্রথম আমাদের ফিল্মের থেকে কিছু কম দিতে চাইছিল, পরে উনি মনে হয় রাজি হয় নাই, যে এর কমে উনি গেম করাতে পারবো না। তখন সব টাকাটাই দিতে হইছে। দেওয়ার পরে মনে করেন আমারে ওনার যে জাকির ওনার নাম্বার দিছে, নাম্বার দেওয়ার পরে আমি ওইখান থেকে মনে করেন উনি আবার একটা ড্রাইভার পাঠাইছে ত্রিপুলি। ড্রাইভার পাঠানোর পরে ওই বাসা থেকে আমারে যে জাকির দালাল ওনার বাসায় নিছে যাওয়াইয়া, ওনার বাসায় নিয়ে রাখছে। আমি আপনাকে একটু আটকিয়ে দেই জি আমাদের যে অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে, যে আপনি জাকির দালালকে দিচ্ছেন 22 লাখ, জি মাকির কাছে দিচ্ছেন 5 লাখ, জি। তারপর আবার 12 লাখ টাকা দিচ্ছেন আপনার যে প্রথম দালাল ছিল তাকে। হ্যাঁ, আবার আপনি যখন বাংলাদেশ থেকে আসছেন তখন কত দিছিলেন? তখন আপনার 5 লক্ষ টাকা লাগছিল। তো টোটাল আপনার এই পর্যন্ত কত চলে গেছে, এই মানে পর্যন্ত জাকির দালাল আমার পর্যন্ত যাইতে? যাইতে আপনার 45-46 লক্ষ টাকা গেছে। তারপর জাকির দালালের বাসায় আপনি গেছেন? জি, জাকির দালালের বাসায় গেছি। যাওয়ার পরে মনে করেন ওইখানে গিয়ে আরো বাঙালি কিছু লোক পাইছি যারা দেশ থেকে নতুন আসছে। ওরা আসছে আপনার 25 লক্ষ টাকা কন্টাক্টে। আর আমি লিবিয়া থেকে আমার এর জন্য 22 লাখ একটু টাকা কম। কম। তো সবার সাথে ওইখানে মনে করেন ছিলাম। তখন আপনার রমজানের সিন ছিল, এই যে গত রমজান যে গেল, রমজানের দিন ছিল। তো আমি মনে করেন রোজা ছিলাম। তো দুপুর বেলা ওইখানে গিয়ে পৌঁছাইছি, পৌঁছানোর পরে সন্ধ্যা হয়েছে। তো ওইখানে উনার জাকির দালালের দুইজন লোক ছিল, ওরা মনে করেন ইফতারির ব্যবস্থা করছে, আমরা সাথে সাহায্য করছি। তো ওইখানে ইফতারি করলাম। তো আমাদের তো বাড়ি থেকে টাকা পয়সা সব ক্লিয়ারই ছিল। তো আপনাকে আবার বইলা রাখি জাকির দালাল বাসায় আবার 20,000 করে টাকা দেওয়া রাখতো, কারণ ওইটা ছিল আপনার মোবাইলের টাকা। এই 20,000 টাকা না দিলে আমাদের মোবাইল টোবাইল দিব না, আর পাসপোর্টটাই কে দিব। মানে এখানেও দালালি? এখানেও দালালি আপনার মনে করেন।
তো পরে মনে করেন আর কি বাধ্য হইয়া ওই টাকাটা দিতে হইলো, দেশে বিকাশের মাধ্যমে দিছে। তো পরে মনে করেন জাকির দালাল বাসা থেকে আমরা সন্ধ্যা ইফতার করলাম, রাতের খাবার খাইলাম। তো ওইখান থেকে আমাদের বলছে যে বুড়ে গাড়ি আসবে, আমাদেরকে এখান থেকে গেম করে পাঠাই দিব। তো গেম করে পাঠাই দেওয়ার পরে মনে করেন 7-8 জনকে একটা গাড়ির মধ্যে তুলছে, বড় হাইস গাড়ি। ওইটার মধ্যে তোলার পরে ওইটার ড্রাইভারও লিবি ছিল। তো উনি আমাদেরকে মনে করেন 2-3 ঘন্টার মতো নিছে। নেওয়ার পরে মনে করেন একটা বাসার মধ্যে নিছে, নেয়া ওইখানে রাখছে, বলছে যে তোমরা এখানে শুয়ে থাকো, আমি তোমাদেরকে আবার আইসা পরবর্তীতে নিয়ে যাবো, এখন রাস্তার মধ্যে চেকপোস্টের সমস্যা আছে, এখন নেওয়া যাবে না, তোমরা এখানে শুয়ে থাকো, পরে এসে নিমু। হুম। তো উনি পরে মনে করেন আবার বিকালের দিকে আসছে, আইসা আরেকটা ওনার গাড়ি নিয়ে আইছে, গাড়ি নিয়ে আইসা আমাদের এই 6-7-8 জনকে গাড়ির মধ্যে উঠাইছে, উঠায় ওইখানে মনে করেন একবারে ডালার ভিতরে বসছে সবাই, ডিকির ভিতরে। ডিকির ভিতরে সবার এভাবে শুয়াইয়া মনে করেন একবারে মানে গঞ্জাগুঞ্জি। তো ডিকির ভিতরে ভরার পরে মনে করেন উনি সামনে উনার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা, আর উনি সামনে ড্রাইভিং করতেছে। আর এটা হচ্ছে আপনার মনে করেন যে চেকপোস্ট পড়বো ওইখানে, যাতে পুলিশ বুঝতে না পারে যে এই গাড়ির মধ্যে গেমের মানে যাত্রী আছে, এই গাড়ির মধ্যে লোকজন থাকতে লোকজন পারে। থাকতে পারে। এই জন্য মানে ওরা এই পথটা অবলম্বন করে। তো এভাবে কয়েকটা চেকপোস্ট পার কইরা একবারে মেইন আমরা আবার জোয়ারা চলে গেছি। জোয়ারা চলে যাওয়ার গেম পরে করে। গেম করে ওইখানে নিয়ে আমাদেরকে 2টা রুমের মধ্যে ভাগ করে রাখছে। তো ওইখানে মনে করেন প্রায় আমরা বলতে গেলে 70 জনের মতো লোক ছিলাম। আর খাবার দিত ওইখানে মনে করেন খিচুড়ি, পাতলা খিচুড়ি, যেটা মনে করেন মুখে খাওয়ার মতো না, কিন্তু ওইখানে মনে করেন কতদিন এই গেম করে খাবার খাইছিলেন এই? এটা মনে করেন আপনার আমরা গেম করেছিলাম 10-15 দিনের মতো। তো এই খাবারটা আমাদের খাইতে হইতো, তো আমরা তো বাধ্য, মানে ওরা যা দিত তাই খাইতে হইতো। তো এইভাবে থাকছে। আর ওখানে মনে করেন গোসল করার কোনো ব্যবস্থা ছিল না, কারণ ওই লবণাক্ত পানি তো, এই কারণে গোসল করতে পারি নাই। তো মনে করেন ওইখানে মানে মানে একবারে ছোট কম জায়গা এতগুলা মানুষ মানে গঞ্জাগঞ্জি করে থাকতে হয়েছে। ওইখান থেকে পরে গেমটা আপনারা কত তারিখে পাইছেন? গেমটা হচ্ছে আপনার আমাদেরকে বলা হয়েছিল যে ঈদের দিন যে চাঁদ রাত বলা হয় ওই সময় গেমটা হইব, কিন্তু ওই সময় সমুদ্রের আবহাওয়া ভালো ছিল না, এই কারণে ওই দিন আমাদের গেমটা হয় নাই। তারপরে মনে করেন ঈদের 5 দিন পরে আর আমাদেরকে গেম হওয়ার 2-3 দিন আগে মোবাইল টোবাইল সিম টিম যার ছিল সবকিছু তুইলা নিছে, বলছে যে ফ্যামিলির সাথে সম্পূর্ণ যোগাযোগ অফ, ফ্যামিলির সাথে যোগাযোগ করা যাবে না। এটা কেন বলছে? এটা বলার কারণ পরেতে আপনার জানতে পারলাম যে আমরা যে দালালের মাধ্যমে গেম দিছি, হুম। যে জাকির দালাল, হুম। তো উনার তো সূত্র থাকতে পারে, যদি গেমের খবরটা লিক উনার শত্রুর কাছে চলে যায় তখন তো আমাদের বিপদ হইতে পারে। তো এই কারণে মনে করেন এই মোবাইলটা তুইলা নিছিল লিবি যে ওইখানে। তো তুইলা নেওয়ার পরে ফ্যামিলির সাথে যোগাযোগ অফ। তো মনে করেন আমাদের 5 দিন পরে ঈদের একদিন বললো যে গেম হয়তো 10টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু 10টার সময় গেমটা আমাদের হয় নাই। আমাদেরকে গেম ঘর থেকে আরেকটা বুটঘর বলে ওইখানে সবাই নিয়ে রাখছে। রাখার পরে মানে মনে এই 70 জনের মতো সবাইকে? হ্যাঁ হ্যাঁ 70 জনের মতো সবাইরা গাড়ি দিয়া মনে করেন বাগ বাগ কইরা 10-15 জন কইরা উঠায় নিয়ে ওই বুটঘরে রাখছে গেম ঘর থেকে। বুটঘরে রাখার পরে মনে করেন 10টার সময় গেম হওয়ার কথা, কিন্তু লিবি আসতেছে না গাড়ি নিয়ে। তো পরে মনে করেন প্রায় 12:30 বাজে গেছে, হঠাৎ করে লিবিরা গাড়ি নিয়ে আসছে, 2-3টা বড় জিপ গাড়ি নিয়ে আসছে। আসার পরে আমাদেরকে বাগে বাগে 4-5 জন করে গাড়ির মধ্যে তুলছে, এবং তুইলা মনে করেন একবারে গাড়িটা ফুল বইরা লাইছে। ওইখানে আমাদের শ্বাস ফালানোর মতো কোনো অবস্থা না, মনে হয় যে ওইখানে আমাদের যান চলে যাইব। পরে কি বাধ্য, তারপরে গাড়ি এসে টিসি ছাড়ছে, একটু ইয়ে হয়েছে। তো মনে করেন যাইতেছে যাইতেছে পরে বুঝলাম মরুভূমিতে গেছে। মরুভূমিতে যাওয়ার পরে মনে করেন আপনার সবাই নিয়ে নামাইলো, নামায়া লাইন ধরে বসাইছে, বসায়া মনে করেন 10 জন কইরা মরুভূমি দিয়া সমুদ্রের পার তো বুট লাগানো ছিল, 10 জন করে লিবি দৌড়ে আমাদের বলতেছে যে সাগরের পার বুটের মধ্যে যাওয়ার জন্য। তো পরে মনে করেন আমরা দৌড়া বুটের ওইখানে গেলাম, গিয়া দিয়ে বুটটা মনে করেন আমাদের এই বুকশিয়া পানির মধ্যে। আর সাগরের এরকম ঢেউ মনে করেন আমি আমার লাইফে দেখি নাই কোনো সাগরের এত ঢেউ, লিবিয়ার ভূমধ্য সাগরের আপনি কি ঢেউ। ভয় পেয়ে গেছিলেন যে? হ্যাঁ আমি প্রচুর ভয় পাইছি যে এত ঢেউয়ের মধ্যে কিভাবে যাব। কান্নাকাটি করছিলেন? কান্নাকাটি বলতে তখন তো মানে সবাই দেখলাম দৌড়ে উঠতাছে, তখন মানে মনের মধ্যে একটা ভয়ও ছিল, এবং সবাই যে উঠতাছে তো আমারও তো উঠতে হইব এই। এ পারলে আমিও পারবো, এই টাইপের একটা হ্যাঁ হ্যাঁ এরকম মোটিভেশন ছিল। একটা আত্মবিশ্বাস একটু ছিল। তখন কি বাধ্য, পরে মনে করেন যখন বুটের মধ্যে গিয়া মনে করেন দৌড়লাম, নিচে থেকে এক লিবি মানে আমার ধাক্কা দিলে একটু আরেক লিবি উপর থেকে এভাবে টান দিছে। এবার টান আপনি যদি যে বুটের যে বর্ণনাটা আছে হ্যাঁ ওইটা যদি বলতেন যে বুট বুটের কি বর্ণনাটা হচ্ছে আপনার 250 ইঞ্জিন ছিল, আর ওইটা ছিল হচ্ছে আপনার সি বুট বলে ওইটারে, কোনো কাঠের বুট না। সি বুটটা হচ্ছে আমাদের দেশে ফাইবারের বুট? হ্যাঁ ফাইবারের বুট, এগুলা আপনার বড়ই ছিল অনেক।
ওইটার মধ্যে আমাদেরকে লাইন বাই লাইন সারি করে বসাইছে। বসানোর পরে মনে করেন ড্রাইভার ছিল হচ্ছে মাসরি মানে মিশরের, ওনার সাথে ওনার দুইজন হেল্পার ছিল ড্রাইভারের। তো পরে মনে করেন বুটটা ছাড়লো, ছাড়ার পরে সাগরের তো প্রচুর ঢেউ, ড্রাইভার মনে করেন ঢেউর সাথে ইয়া করে নিতাছে এবং অ্যাডজাস্ট করে চালাচ্ছে। হ্যাঁ। আর বলে রাখি আপনাদের যে আমাদের যে দালাল, উনি গেম করে হচ্ছে, ওনার নাম হচ্ছে আইমান, লিবিয়ার, উনি একজন বড় লিবিয়ান গেম করায়। তো উনি আবার ওনার আরেকটা বোর্ডের মধ্যে কিছু কয়েকজন লিবি দিয়া আরেকটা মনে করেন শটগান ধরায়া আমাদের যে গেম বোর্ড এটার সাথে দিয়া দিছে, এগিয়ে দিয়ে আসার জন্য। হ্যাঁ এগিয়ে দিয়ে আসার জন্য। এই বুটটা মনে করেন আপনার আমাদের বলতে গেলে একবারে লিবিয়া সাগর ফাঁস কইরা প্রায় ইন্টারন্যাশনালে দিয়ে হ্যাঁ আসছে। ইন্টারন্যাশনালে দিয়ে আসছে, দিয়ে আসা ওই বুটটা চলে আসছে। তারপরে মনে করেন আমাদের যে বুটের ক্যাপ্টেন, উনি অনেক স্পিডে ছাড়ছে বুটটা, ছাড়ার পরে মনে করেন আমার তো ভিজা কাপড় নিয়ে উঠছি, তারপরে হচ্ছে মনে করেন সমুদ্রের নোনা পানি মুখে এসে পড়তাছে এবং হচ্ছে বাতাস, অবস্থা প্রায় একবারে খারাপ হয়ে গেছিল। তো পরে কি করার মনে করেন আল্লাহ আল্লাহ করতেছি। তো এইভাবে মনে করেন যাওয়ার পরে এক পর্যায়ে সকাল হইলো, সকাল হওয়ার পরে মনে করেন রৌদ্র হচ্ছে, রৌদ্র হওয়ার পরে আমাদের শরীরে ভিজা কাপড়গুলা কিছু শুকাইছে, শুকানোর পরে মনে করেন আস্তে আস্তে যাইতেছে। তো আমরা বারে বারে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করতেছি যে ল্যাম্প হাউসটা যাইতে আর কতক্ষণ লাগবো। তো ড্রাইভার বলতেছে আর বেশিক্ষণ না। আর ড্রাইভার মনে করেন বারে বারে ওর সাথে একটা কাঁটা কম্পাস দিয়ে দেয়, মানে দিক নির্দেশনা দেখার জন্য ওইটা জিপিএস। দেখতেছে, হ্যাঁ জিপিএস দিয়ে দেয়। তো এগুলা দেখতেছে আর বলতেছে যে বেশিক্ষণ লাগবো না। তো এরকম করে করে যাইতে যাইতে মনে করেন হঠাৎ করে আমরা ড্রাইভার বলতেছে যে আর 1 ঘন্টা লাগবো। 1 ঘন্টা লাগার কথা বলার পরে আধা ঘন্টা যাওয়ার পরে আমরা রিসিভ বোর্ডের দেখা পাইছি। রিসিভ বোর্ড আমাদেরকে ইশারা দিছে, ইশারা দেওয়ার পরে মনে করেন ড্রাইভার একবারে আমাদের সাথে মিশে গেছে গা। উনি বলতেছে যে উনি যে আমাদেরকে চালায় নিয়ে আসছে এটা মানে ওই রিসিভ বোর্ডকে না বলার জন্য, হয়তো ওনার প্রবলেম হইব, আর উনি আমাদের সাথে একবারে ইয়ে হয়ে গেছে। তো তারপরে মনে করেন রিসিভ বোর্ড আসছে, আইসা মনে করেন আমাদেরকে একজন একজন করে তুললো, তোলার পরে মনে করেন আমাদেরকে রিসিভ করে ল্যাম্পোসা ওইখানে যে অস্থায়ী ক্যাম্প ওইখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওইখানে মনে করেন আমাদেরকে পোশাক আশাক দিছে, খাবার দিছে, তারপরে মনে করেন আমাদেরকে নিত্য প্রয়োজনীয় যা লাগে সবকিছু দিছে। দেওয়ার পরে ওইখানে ফিঙ্গার, কিছুদিন আপনাদের রাখছে যে হ্যাঁ হ্যাঁ প্রচেষ্টা 2 দিনের মতো আমরা ওইখানে এটা ছিলাম। করছে। মানে ফাইনালি আল্লাহর অশেষ রহমতে আপনি ইটালিতে ইতালিতে পৌঁছাতে পৌঁছায় পারছেন। গেছিলাম। তো পৌঁছানোর পরে মনে করেন ওইখানে একদিন থাকার পরে ওইখানে এক থানার মধ্যে ফিঙ্গার নিয়েছিল র্যাম্পাদোসা। ফিঙ্গার নেওয়ার পরে পরের দিনে আমাদেরকে ওইখান থেকে বলতেছে যে আমাদেরকে ইটালি পৌঁছাই দিব, মানে পাঠাই দিব। হুম, হুম, মেইনল্যান্ডে পাঠিয়ে দিবে। হ্যাঁ মেইনল্যান্ডে পাঠাই দিব। তো মনে করেন বড় একটা জাহাজ দেখি ল্যাম্পাদোসা গার্ডের মধ্যে লাগানো। তো ওইটার মধ্যে আমরা সবাইকে উঠলাম, ওঠার পরে মনে করেন ওইটা গিয়া কাতানিয়া আপনার পৌঁছাইছে, কাপ্তানি সিটিতে। হ্যাঁ সিসিলি ওইখানে কাতানিয়া পৌঁছাইছে। তো ওইখানে পৌঁছানোর পর ওইখানে আর একটা ক্যাম্প ছিল। তো ওইখানে আমরা গেছি, থাকার পর ওইখানে আমাদেরকে খাবার দাবার দিছে, থাকার ব্যবস্থা ছিল ওইখানে, আমরা প্রায় আপনার 1.5 দিনের মতো ছিলাম। তো ওইখান থেকে আমাদেরকে মনে করেন পরবর্তীতে বাসের মধ্যে তুইলা একবারে আস্তে আস্তে আমরা সিসিলিয়া থেকে বলোনিয়া আসলাম। বলোনিয়া আসার পরে বলোনিয়া থেকে আমাদের ক্যাম্পের যে কাপ্পু গিয়া গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে আসছে। আসার পরে এখন আমি যে শহরে আছি এটার নাম হচ্ছে মদেনা, বলোনিয়ার একটা পার্শ্ববর্তী শহর। আর এখন আমি হচ্ছে এখানে যে ক্যাম্প আছে সরকারের নির্ধারিত ক্যাম্পের মধ্যে আছি, এবং ওইখান থেকে ওনারা আমাদের খাবার এবং থাকার ব্যবস্থা করে দিছে, আর কাগজেরও ব্যবস্থা ওনারাই করতেছে। মানে আপনার যত দায়ভার আছে ইতালির পেপার সরকার, সবকিছু ওরাই করতেছে। হ্যাঁ সরকার নিয়ে নিছে এখন। এখন রাব্বি ভাই, আপনি তো আল্লাহর অশেষ রহমতে এত সংগ্রামের পর ইতালিতে পৌঁছাতে পারছেন। জি। এখন আপনার যে অভিজ্ঞতা বা আপনার যে মনে হইতো যে ইতালি আসলে আপনার সকল দুঃখ ঘুচবে, আপনি সুখে থাকবেন, শান্তি পাবেন, অনেক টাকা কামাবেন, তো এখন আপনার কি মনে হয় যে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারছেন? আপনার যে স্বপ্নটা ধরার কথা ছিল, ছোঁয়ার কথা ছিল, ওইটা আপনি কতটুকু ফুলফিল করতে পারছেন বলে আপনার মনে হয়? স্বপ্নটা তো বলতে ভাইয়া, আমি যে সময় মাফিয়ার কাছে ধরা খাইছিলাম ওই সময় আমি আমার জীবনের মায়ে ছাইড়া দিছিলাম যে আমি যে ওইখান থেকে বেঁচে ফিরবো, এটাই আমার আর মনের মধ্যে ইচ্ছা জাগতো না। তারপর ওইখান থেকে যখন আমি বেঁচে ফিরলাম, পরবর্তীতে আমার মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো যে আমি এত মাইর খাইলাম এবং যেহেতু ইটালি যাওয়ার জন্য আসছিলাম, তো আমি হার মানবো না, আমি এর শেষ দেখে ছাড়বো। আর এবং আমার ফ্যামিলির জন্যই তো আমি আসতে পারছি, ওনারা অনেক কষ্ট কইরা মনে করেন টাকা পয়সা ম্যানেজ করে দিছে। তো শেষ পর্যায়ে আমার যখন আমি ল্যাম্পোসা পৌঁছাইছি, তখন আমার অনেক, আমি আনন্দিত ছিলাম যে আমার স্বপ্নটা হয়তো এবার বাস্তবায়ন হইব। আমি অনেক আনন্দিত ছিলাম। আর এখন মনে করেন আমি এখানে আসার পরে আমার লিবিয়ার যে ইয়া ছিল এগুলা, দুঃখ কষ্ট এগুলা কিছু আস্তে আস্তে মুছে যাইতাছে, এবং আমি ইনশাল্লাহ আমার সামনে ভালো কিছুই হ্যাঁ, অবশ্যই ভালো কিছু হবে হবে ইনশাল্লাহ, আপনি ইনশাল্লাহ দোয়া আশা করি। করি, যে দোয়া করবেন ইনশাল্লাহ এখন হয়তো। আমার আরেকটা প্রশ্ন,
যে আপনার অভিজ্ঞতা থেকে, আপনার এই সংগ্রাম থেকে আপনি আমাদের যে অডিয়েন্স আছে যারা জি লিবিয়া হয়ে ইতালি আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে তাদের উদ্দেশ্যে তারা এই লাইনে আসা উচিত কিনা, বা আসলে কি কি স্টেপ নেওয়া লাগে, বা আপনি তাদেরকে এই লাইনে আসতে অনুপ্রাণিত করতেছেন কিনা। আমি তো কখনোই এই লাইনে আসার জন্য কাউকে অনুপ্রাণিত করব না, কারণ একটা কথা হচ্ছে আপনি বুঝেন, কারো জীবনের চাইতে তো টাকা পয়সা বা একটা উন্নত কান্ট্রি যাইবে ওইখানে লাইফস্টাইল বড় না। আপনি যদি বাইচে থাকেন তাহলে যে কোনো কান্ট্রিতে গিয়া কম হোক বেশ হোক আপনি ইনকাম কইরা জীবনযাপন করতে পারবেন। কিন্তু যেই রাস্তায় আপনার গেলে আপনার লাইফের রিস্ক, তারপরে আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাইব, আপনার টাকা পয়সা যাইব, সবকিছু যাইব, তো ওই রাস্তায় তো আমি কাউরে বলবো না। আর ওইখানে লিবিয়ার বাস্তবতা তা ভাইয়ারা যারা দেশে থাকেন বা যেখানে, আপনারা ওই দেশে না গেলে বুঝতে পারবেন না মানে লিবিয়া কি জায়গা। ওইখানে মনে করেন আমাদের দেশে যে কুরবানির হাটে পশু বিক্রি হয়, লিবিয়া মনে করেন এভাবে মানুষ বিক্রি হয়। এবং বাঙালিরা তো বলতে গেলে ওদের হাতের খেলনা, এক গাড়ি থেকে আরেক গাড়ি মনে করেন মানুষ বিক্রি হয়ে যায়, হুম, বুঝছেন। আর ঠিক আছে। ওইখানে ভয়াবহ অবস্থা, ওই দেশের কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো সরকার নাই, গভর্নমেন্ট নাই, এবং সবার সাথে পিস্তল থাকে। ওই দেশের অবস্থা কোনো নাই, রাস্তা থেকে মানুষ ধইরা নিয়ে যা, বাসা থেকে ধইরা নিয়ে যা, মানে কাজের থেকে ধইরা নিয়ে যা, কোনো নিরাপত্তাই নাই ওই দেশে। তো আমি কাউকে বলবো না এই রাস্তায় আসার জন্য। আপনারা যদি পারেন বৈধভাবে যে কোনো কান্ট্রিতে, ইউরোপ হোক বা অন্য যে কোনো কান্ট্রিতে বৈধভাবে যান, এটাই সবচেয়ে ভালো। তো ঠিক আছে রাব্বি ভাই, আপনার এই ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইলো। আর আশা করি আমাদের যে অডিয়েন্স আপনার এই জীবনের গল্প থেকে কিছু শিখবে, কিছু বুঝবে, এবং তারা অত্যন্ত সময় নিয়ে সিদ্ধান্ত নেবে যে তাদের লিবিয়া হয়ে ইতালি আসা উচিত কিনা। তো সম্মানিত দর্শক, অন্য একদিন অন্য একটা এপিসোডে দেখা হবে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর লিবিয়া থেকে ইতালির গেম এবং ইতালিতে আসার পরে কমিশন এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা বিষয়ক আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম।